আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে। আমির অশ্রু সজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজা 2 চোখের জল মুছে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এই দিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সব সময় ভালো ফলাফল ছিল, এর জন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বছর, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছুর শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতো। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহায়ের মতো কয়দিন পর পর আবার অনুসরণ করি। রিদওয়ান পিছনে ছিল, দেখিনি। আব্বা সেদিন অনেক মারলো, দা ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন, বললেন আমাকে শহরে পাঠাবেন, পড়ালেখার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর এই বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই, রিদওয়ানের সাথে থাকতে হবে না, আর এর চেয়ে আনন্দের কি আছে। চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি, যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো হয়ে বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যাই। ভাগ্য ভালো ছিল আমার, অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসা পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, হাওলাদার বাড়ির কারো সাহস নেই আমার চোখের দিকে তাকানো। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি, গাড়ি, অফিস, গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারের কাছেও ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসার মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরলো, গভীরভাবে শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনো দিন না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো সেই ক্ষমতা নেই। আর মিছিমিছি ভয় পাচ্ছ। পদ্মজা আরো শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম, ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল, ব্যাগটা জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়, এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করলো না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠলো, গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে, আমাদের নিজস্ব গাড়ি, কথা ছিল কিন্তু, আমার গাড়ি দিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘন্টা খানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ। দোতলা ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা। উত্তর দক্ষিণে লম্বা, দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটা ছোটখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুইয়ের মাঝে, মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর, ডাইনিং। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালী কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোবার ঘর। দামি দামি জিনিসে সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এইদিকে।
দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজার 2 তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখ পড়লো বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতা পাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোক নিতে দিল না, সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্না বান্না করে পদ্মজা এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে এসেছিল অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল, সবকিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সবকিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজে চলে যাও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছি। খেয়ে যান না। বলছি তো, তারা আছে, জোরাজোরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়। পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী, পদ্মজার ছোটখাটো ফরমাইশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে, মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, অকারণেই মন বিষণ্ণতায় ছেয়ে আছে। অকারণেও না বোধহয়, আমির বিরক্ত হয়ে কথা বলছে, এজন্যই বোধহয় মন আকাশের বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভিতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকালো, বলল, কি হলো, আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো। মনা, কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ আল্লাহ, ছাড়ুন। মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপারে কোলে নিয়েছি, দাঁড়া, তোর সামনে আরেকটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে? কথাটা মুখে থাকবে। বিয়ের তো আর কম দিন হলো না। আপনি আপনি কালাচাঁদ না, কালা মহিষ। এটা পূর্ণা বলতো না? হ্যাঁ, আমি মোটেও কালো না তো কি? এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু কি পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদরে ঢাকা চারদিক। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কু গাইছে, বুকে অজানা এক ঝড় বইছে। স্থির হয়ে এক জায়গায় দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে পূর্ণার নিয়মিত চিঠি পেত। প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে কথা বলে। পদ্মজা কথা বলতে ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে ওঠে। আপা, আপা, আমি তোমার গলার স্বর শুনতেছি, তুমি শুনতেছো? শুনেছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন, বলো আপা, আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না আমি যতদিন না আসবো। মনে রাখবি। কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলা ভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। ধুর, আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনিই বলেছেন নিয়ে আসবেন। আমি মানা করেছিলাম, বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ। তোমার সুখের জন্যই এখন আমার সব। আর কি বলার?
দুলাভাই খুব ভালো, তাই না আপা? হুম। আমার শরীর ভালো আছে? আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখবি। রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিয়ে উঠল। আচমকাই ঘুমটা ভেঙে যায়, চট করে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি মনে হচ্ছিল। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর চলে এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মনা। পরক্ষণই মনে হলো মনা নেই, 2 দিন আগেই বাড়িতে গেছে। খুব একা লাগছে তার। সবকিছু রান্না করা আছে, আর কি রাঁধবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমের জানলার পাশে ঘেঁষে বসলো। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিল, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, কি লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেলের সাউন্ড পেয়ে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না, 2 ঘন্টা আগেই বের হলো। কে এসেছে তাহলে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো। বলল, বাড়িতে যাব মানে? অনন্তপুর? আমির দরজা লাগিয়ে দাঁড়িয়ে বলল, দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজা উৎকণ্ঠা হয়ে বলল, হুট করে যে, কোনো খারাপ খবর? আমির হেসে বলল, তেমন কিছুই না, কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজও তো শীতের বন্ধই আছে। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি, আর আলমগীর ভাইয়াও এসেছে। কোনো চিন্তা নেই, এবার দ্রুত যাও, ট্রেন 12টায়। ট্রেন কিন্তু লাস্ট এই একটাই। আমি তৈরি আছি, খালি লাগেজে 2-3টা শার্ট ভরে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না, ছুটে যায় দোতলায়। তার হৃৎপিণ্ড বারবার ধুকপুক ধুকপুক করছে খুশিতে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলল। দুজন বেরিয়ে পড়ল। গন্তব্য অনন্তপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মপিতা, ভাই বোন সবার সাথে দেখা হবে। পদ্মজার ভিতরে ভিতরে এতটাই উত্তেজনা কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার একই কথা বলে চলেছে পদ্মজা। কতদিন পর যাচ্ছি, আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসলো। পদ্মজার 1 হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটি হাসছে, চিকমিক করছে। প্রশ্ন করলো, আলমগীর ভাইয়া কি আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। আচ্ছা, রানী আপু ভালো আছে? কিছু বলেছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরো করুণ, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়ল বাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি গহনা পরে না, আজ পরেছে। শাড়ি বোরকা দুটোটাই ভারী কাজ করা, পাথরে চকচক করছে। দেখে মনে হয় হীরা পান্না চকচক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কত সুখে আছে। কোনো কমতি নেই তার জীবনে। মোড়ল বাড়ির গেট হাতে ধাক্কা দিতেই তার সমস্ত আনন্দ উল্লাস উধাও হয়ে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকে চেনা যাচ্ছে না। দোনোজন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখগুলো গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কয়দিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা প্রেমা পদ্মজাকে দেখে আপা বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে ধপ করে শব্দ করে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল। আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা কোথায়? আম্মা ভালো আছে? আপা, আপা রে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের দিকে তাকায়। কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে 1 হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতরে ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়?
পদ্মজা আরো 2 পা এগিয়ে আসে। উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম আইছে পদ্ম। সদর ঘরের মধ্যেখানে মাটিতে শুয়ে আছেন হেমলতা। গায়ের উপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে। গোলাপ জলের গ্রান চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুরু গুরু হতে শুরু করলো। এত ব্যথা হচ্ছে কেন? সে হেমলতার পাশে বসলো, নিস্তরঙ্গ গলায় ডাকলো, আম্মা, ও আম্মা, আম্মা। হেমলতা পিট পিট করে তাকান, চোখ দুটো ঘোলা, গাল ভেঙে গেছে। চোখ দুটি গভীর গর্তে আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন, চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে। হেমলতার তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো করে ঘরের ছাদের দিকে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ পাড়া শুরু করেন মাত্র। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি আমি তোমার পদ্মজা, তোমার আদরের মেয়ে। আম্মা 4 মাস ধরে কাউকে চিনেন না আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মজা বাক্যহীন হয়ে পড়েছে। কিছু বলবে নাকি কাঁদবে, বুকে কেমন যেন হচ্ছে। শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকালেন। নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে। আকুল ভরা কণ্ঠে বলে, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটো কাঁপছে।